দর্শক স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসে বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি রিশান মাহমুদ। নজিরবিহীন ঝড়, বৃষ্টি আর বন্যার কবলে মধ্যপ্রাচ্যের 3 দেশ সংযুক্ত আরব আমিরাত, ওমান এবং বাহরাইন। বন্যায় তলিয়ে গেছে দুবাই বিমানবন্দরও। ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী। পানির নিচে শারজাহ এবং আবুধাবিও। এদিকে ঝড় আর আকস্মিক বন্যায় অন্তত 18 জনের প্রাণ গেছে ওমানে। বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে বাহরাইনও। টানা বৃষ্টি আর বন্যায় বিপর্যস্ত বিশ্বের অন্যতম বিমানবন্দর দুবাই এয়ারপোর্ট। মঙ্গলবার সকাল থেকেই শহরটিতে শুরু হয় ভারী বৃষ্টি, সেই সাথে ছিল ঝড়ো বাতাস। মরু অঞ্চলে এমন নজিরবিহীন প্রাকৃতিক তাণ্ডবে রীতিমতো হতবাক স্থানীয়রা। ভারী এ বৃষ্টিপাতের কারণে শহরটির অধিকাংশ এলাকা প্লাবিত হয়। রেকর্ড করা হয় প্রায় 20 মিলিমিটার বৃষ্টিপাত, যা সারা বছরের গড় বৃষ্টিপাতের চেয়েও বেশি। ফলে তলিয়ে যায় বিশ্বের ব্যস্ততম দুবাই বিমানবন্দরের রানওয়ে পর্যন্ত। ব্যাহত হয় ফ্লাইট চলাচল, বন্ধ রাখা হয় ফ্লাইট। অবতরণ করতে না পেরে গতিপথ বদলাতে বাধ্য হয় বহু উড়োজাহাজ। এমিরেটস সহ বিভিন্ন বিমান সংস্থার কার্যালয়ে ভিড় করেন হাজার হাজার যাত্রী। তাদের নিয়ে বিপাকে পড়ে কর্তৃপক্ষ। বিপর্যয়ের একই চিত্র শারজাহ আর আবুধাবিতেও। আমাদের 2 ঘন্টা পর পরে শুধু ফ্লাইটের শিডিউলতে কোনো আমাদের ফ্লাইট হচ্ছে না। এখান থেকে কোনো ফ্লাইটে ডিপার্চার হচ্ছে না, অ্যারাইভেল হচ্ছে না। এর প্রভাব পড়েছে বাংলাদেশেও। ঢাকা থেকে দুবাই, শারজাহ সহ অন্য কয়েকটি রুটে ফ্লাইটের সময়সূচি বারবার পরিবর্তন, এমনকি সাময়িকভাবে বাতিল ঘোষণা করতে হচ্ছে কর্তৃপক্ষকে। এর মধ্যে এয়ার অ্যারাবিয়ার 5টি, ফ্লাই দুবাই ও এমিরেটসের 2টি করে ছাড়াও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 1টি ফ্লাইট বাতিল করা হয়েছে। মনিটরিং করছে, ওখানে আমাদের লোক আছে, আমরা এখান থেকে আমাদের একটা ফ্লাইট আপাতত দুবাইতে আটকে গেছে। নোটামটা বাড়াচ্ছে, মানে এয়ারপোর্ট বন্ধ রাখার সময়টা রাস্তা চালু হলে সাথে সাথে আমরা ফ্লাই করতে পারবো। ঝড় আর বন্যায় বিপর্যস্ত মধ্যপ্রাচ্যের অপর দেশ ওমানও। বন্যায় ঘরবাড়িতে আটকা পড়েছেন বহু মানুষ। হেলিকপ্টার দিয়ে উদ্ধার করা হচ্ছে তাদের। বাহরাইনেও তলিয়েছে রাস্তাঘাট। প্রতিকূল আবহাওয়ার প্রভাব পড়ে সেখানকার বিমান চলাচলেও। বৃষ্টি বাদল হওয়ার কারণে মুদাবি হিসকি নাজওয়াতে অনেক স্কুল ছাত্র এবং বাংলাদেশি মারা যান, যার কারণে আমরা সোশ্যাল ক্লাবের পক্ষ থেকে এবং বাংলাদেশ কমিটির পক্ষ থেকে আমরা এটা শোক প্রকাশ করি। পানির ঢল যেভাবে গত রাত্রে ছিল, আমরা খুবই আতঙ্কিত ছিলাম, যেহেতু আমাদের ফ্যামিলি, বউ বাচ্চা ইত্যাদি ছিল এখানে। রুক্ষ ও শুষ্ক আবহাওয়ার অঞ্চল হিসেবে পরিচিত উপসাগরীয় দেশগুলোয় গত কয়েক বছর ধরেই ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। এমন পরিস্থিতিকে জলবায়ু পরিবর্তনের প্রভাব বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তাজরিয়ান সোভান, যমুনা নিউজ। দর্শক, ওমানের বন্যা পরিস্থিতি সম্পর্কে জানবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ রফিকুল্লাহ। সরাসরি তার সঙ্গে যুক্ত হচ্ছি। রফিকুল্লাহ, বন্যা পরিস্থিতি এখন কেমন আছে? 18 জনের প্রাণহানি হয়েছে আমরা যেমনটি জানাচ্ছিলাম। প্রবাসীরা যারা আছেন তাদের অবস্থা কেমন? রিশান, আপনি প্রতিবেদনের মাধ্যমে জানতে পেরেছেন ওমানের মধ্যে, সালতানাত ওমানের মধ্যে প্রায় 8 লক্ষাধিক প্রবাসী বাংলাদেশের বসবাস। এখানে যে সমস্ত এলাকায় প্লাবিত হয়েছে, উত্তর পূর্বাঞ্চলের যে সমস্ত এলাকায় সেনো, মাদাবি, এই সমস্ত এলাকার গুলোর মাঝে বিপুল সংখ্যক প্রবাসী বসবাস। কারণ আলহামদুলিল্লাহ ওমান সরকার আগাম বার্তার কারণে অনেকটা প্রবাসীরা সতর্ক ছিলেন। তারা এই যে কিভাবে বন্যা এবং অতি ভারী বর্ষণ থেকে রক্ষা পেতে পারে, সেজন্য ওমান সরকার বারবার সতর্কবাণী দিয়ে যাচ্ছে এবং যাতে নিরাপদ স্থানে সবাইকে অবস্থান করার জন্য বলা হয়েছে। গত রোববারের পর থেকে ভারী বর্ষণের কারণে ওমানে প্রায় 18 জন মানুষ ইন্তেকাল করেছে। তোর মধ্যে 9 জন স্কুল ছাত্র ছিল। একটা বাসে করে এরা যাচ্ছিল, ওই বাসটা সহ ডুবে গেছে। আর আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমি কিছুক্ষণ আগে বাংলাদেশ ওমানস্থ বাংলাদেশ দূতাবাস যেটা আছে ওইখানে কথা বলেছি। ওনারা আলহামদুলিল্লাহ এই পর্যন্ত কোনো বাংলাদেশি ক্ষয়ক্ষতি পায়নি, তবে বাংলাদেশে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে একটা কথা হচ্ছে, বিপুল পরিমাণ প্রবাসী বাংলাদেশের ব্যবসা প্রতিষ্ঠান, বাণিজ্যিক এবং ঘর বাড়ি অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। ওমান সরকার এই যে সমস্ত বন্যার মাঝে আটকা পড়ছে ওনাদেরকে উদ্ধারের জন্য সচেষ্ট ছিলেন, এমনকি বিমান বাহিনী, হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে। আরেকটা বিষয় জানিয়ে রাখি, ওমানস্থ যে বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান আছে, সেটা অবশ্যই সুবার্তা প্রেরণ করেছে ওমানের যে সমাজ কল্যাণ মন্ত্রণালয় আছে, মন্ত্রণালয়ের মাধ্যমে, যাতে করে বাংলাদেশিরাও এই যে ওমানের যত বড় একটা ট্র্যাজেডি হয়ে গেল সেটার সাথে ওমানের একসাথে তাদের সমবেদনা জানিয়েছেন। কেননা আগামী শুক্রবার তাদের একটা বড় উৎসব ছিল, যেটা বাংলাদেশের বাংলা নববর্ষ উদযাপনের একটা বড়
দিনক্ষণ ধার্য করা হয়েছিল। এই যে এটার কারণে আজকে এটা অবশ্যই গতকাল থেকে এরা এটা মন্তব্য ঘোষণা করছে, স্থগিত করা হয়েছে এবং বাংলাদেশ দূতাবাস সার্বক্ষণিক ভাবে বাংলাদেশি প্রবাসীদের খবরাখবর রাখছেন, যাতে করে কোনো প্রবাসী কোনো প্রকার যাতে এই যে বন্যা এবং ভারী বর্ষণে ক্ষয়ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখছে। সাথে সাথে বাংলাদেশ সমিতি, বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান যেটা আছে সেটাও সবার সাথে খবর রাখছে। রিশান, রফিকুল্লাহ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ওমান থেকে আমাদের সেই বন্যা পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী রফিকুল্লাহ। যথাযোগ্য মর্যাদার সঙ্গে কলকাতায় পালিত হলো ঐতিহাসিক মুজিবনগর দিবস। কলকাতায় অবস্থিত বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে এই আয়োজন করা হয়। এ সময় দূতাবাসে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দেন ডেপুটি হাইকমিশনার আন্দালিব ইলিয়াস, প্রথম প্রেস সচিব রঞ্জন সেন, সাংবাদিক সুখ রঞ্জন দাশগুপ্ত, কাউন্সিলর ASM আসলাম সহ আরও অনেকে। এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি হাইকমিশনের কর্মকর্তারা। আলোচনা সভায় অতিথিরা মুক্তিযুদ্ধের বিভিন্ন ইতিহাস তুলে ধরে বক্তব্য রাখেন। কলকাতা ডেপুটি হাইকমিশন আমরা যারা কর্মরত হয়েছে, আমাদের জন্য অত্যন্ত আবেগের একটি দিন আজকের দিনটি। আমি ছিলাম মুজিবনগরে। মুজিবনগর নামটা আমাদের দেওয়া, ওটা বৈদ্যনাথতলা, মেহেরপুরে বৈদ্যনাথতলা, কুষ্টিয়া জেলা। আমাদের আগের দিনই জানানো হয়েছিল ওখানে নিয়ে যাওয়া হবে এবং ওইখানেই নতুন সরকার শপথ নেবে। যথাযথ মর্যাদায় সৌদি আরবে পালিত হয়েছে ঐতিহাসিক মুজিবনগর দিবস। রিয়াদে বাংলাদেশ দূতাবাসের অডিটোরিয়ামে মুজিবনগর দিবস উপলক্ষে আয়োজিত হয় আলোচনা সভা। সেখানে উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারি। তিনি বলেন, 17 এপ্রিল মেহেরপুরে যে অস্থায়ী সরকার গঠিত হয়েছিল তা জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। সভায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়, প্রদর্শিত হয় একটি তথ্যচিত্র। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দূতাবাসের কাউন্সিলর মোহাম্মদ বেলাল হোসেন। দায়িত্বশীল এবং টেকসই সমুদ্র ব্যবস্থাপনা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। গ্রিসের রাজধানী এথেন্সে আওয়ার ওশান কনফারেন্সে পররাষ্ট্রমন্ত্রীদের উচ্চ পর্যায়ের প্যানেল বৈঠকে এই আহ্বান জানান তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, পরিবেশ সংরক্ষণ ও সমুদ্র উপকূলে বসবাসকারী মানুষের আর্থসামাজিক উন্নয়নে সমুদ্রের টেকসই ব্যবস্থাপনা প্রয়োজন। তাই টেকসই ভারসাম্য বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গুরুত্ব আরোপ করেন তিনি। এ সময় পররাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আর্থসামাজিক অবস্থার উন্নয়নে টেকসই সমুদ্র ব্যবস্থাপনা এবং সামুদ্রিক সম্পদ ব্যবহারে বাংলাদেশের গৃহীত উদ্যোগ তুলে ধরেন। BBNJ চুক্তি অনুমোদন ও মহাসাগরের জীববৈচিত্র্য পুনরুদ্ধারের তহবিল বরাদ্দে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি। কানাডায় নানা আয়োজনে উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ। বাংলাদেশের বিভিন্ন চারুকলা ইনস্টিটিউটের প্রাক্তন ছাত্রছাত্রীদের সংগঠন টরন্টো আর্ট কোয়েস্টের উদ্যোগে হয় এই আয়োজন। টরন্টো আর্ট কোয়েস্ট ছাড়াও অন্যান্য সামাজিক সাংস্কৃতিক সংগঠনও অংশ নেন বাংলা নববর্ষ বরণের এই আয়োজনে। টরন্টোর বাংলাপাড়ায় পার্কিং লট থেকে শুরু হয় মঙ্গল শোভাযাত্রা। এতে অংশ নেন কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি। পরে স্থানীয় ডেন্টোনিয়া পার্কে প্রবাসীদের আয়োজন করা হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। পহেলা বৈশাখে এই আয়োজনে উপস্থিত ছিলেন টরন্টো সিটির মেয়র অলিভিয়া চাও, স্থানীয় MPP ডলি বেগম, স্থানীয় সিটি কাউন্সিলর প্রার্থী কান্ডাভেল, টরন্টো অবস্থিত বাংলাদেশ কনসুলেটের কনসুলার জেনারেল মোহাম্মদ ফারুক হোসেন সহ আরও অনেকেই। সৌদি আরবে অনুষ্ঠিত হলো ঈদ ফেস্টিভ্যাল। নানা আয়োজনের মধ্য দিয়ে রাজধানী রিয়াদে অনুষ্ঠিত হয় এই মেলা। শিফা ওয়াদি আল রিম এলাকায় আয়োজিত মেলায় ছিল মুখরোচক নানা খাবারের আয়োজন এবং স্টল। এছাড়া শিশুদের জন্য ছিল বিভিন্ন খেলার আয়োজন। আরও ছিল নানা সাংস্কৃতিক পরিবেশনা। আগামী 18 এবং 19 এপ্রিল মেলায় বাংলাদেশি নানা কৃষ্টি কালচার তুলে ধরা হবে। পারফর্ম করবেন জনপ্রিয় প্রবাস ব্র্যান্ড ও রিয়াদ থিয়েটারের শিল্পীরা। দর্শকদের নিরাপত্তা নিশ্চিতে রয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মেলা উপভোগ করতে স্থানীয় সৌদি নাগরিক ছাড়াও দেশটিতে বসবাসরত বিভিন্ন দেশের নাগরিকরাও ভিড় জমাচ্ছেন। যুক্তরাজ্যে ঈদ পুনর্মিলনী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে যুবলীগ গ্রেটার ম্যানচেস্টার শাখার উদ্যোগে হয় আয়োজন। মঙ্গলবার স্থানীয় GMBA এর কনফারেন্স হলে আয়োজিত হয় অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন গ্রেটার ম্যানচেস্টার আওয়ামী লীগের সভাপতি সুরাবুর রহমান। আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডক্টর নজরুল ইসলাম, সৈয়দ মাহমুদুর রহমান, মীর গোলাম মোস্তফা, রুহুল আমিন রুহেল সহ অনেকেই। সভাপতিত্ব করেন
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান চৌধুরী, পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম চৌধুরী। মুক্তিযুদ্ধের পটভূমি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাহসী নেতৃত্বের কথা তুলে ধরে বক্তব্য দেন অতিথিরা। গাজার পক্ষে সরব হওয়ার জেরে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে বক্তব্য দিতে পারবেন না মার্কিন তরুণী। নিরাপত্তার অজুহাতে ভারতীয় বংশোদ্ভূত আসনা তাবাসসুমের নির্ধারিত ভাষণ বাতিল করেছে ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষ। এমন ঘটনায় তোলপাড় চলছে যুক্তরাষ্ট্রে। তীব্র ক্ষোভ জানিয়েছে মুসলিম কমিউনিটি। সমালোচনার ঝড় তুলেছেন সাধারণ শিক্ষার্থীরাও। ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ার বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী ভারতীয় বংশোদ্ভূত মার্কিন তরুণী আসনা তাবাসসুম আগামী মাসে অনুষ্ঠিতব্য সমাবর্তনে বক্তব্য রাখার কথা ছিল তার, যেখানে উপস্থিত থাকবে ৬৫,০০০ মানুষ। লেখাপড়ায় সাফল্য ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ততার জন্য শত শত শিক্ষার্থীর মধ্য থেকে নির্বাচিত করা হয়েছিল আসনাকে। বেশ কিছুদিন ধরেই ইসরায়েলপন্থী বিভিন্ন গোষ্ঠী আসনার বিরুদ্ধে ইহুদি বিদ্বেষের অভিযোগ করে আসছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিলিস্তিনের পক্ষে তার বিভিন্ন পোস্ট নিয়েও তৈরি হয় বিতর্ক। এমন পরিস্থিতিতে আসনার বক্তব্য ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে অনুষ্ঠানে, এমন অজুহাতে সমাবর্তনের মাত্র কিছুদিন আগে তার বক্তব্য বাতিলের সিদ্ধান্ত নিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত নিয়ে হতাশা প্রকাশ করেছেন আসনা। বলেছেন বিদ্বেষমূলক প্রচারণার শিকার তিনি। তীব্র ক্ষোভ জানিয়েছে মুসলিম কমিউনিটি। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তকে কাপুরুষোচিত বলেও আখ্যা দিয়েছে তারা। তিনি জানতেন ইসলাম বিদ্বেষীরা ফিলিস্তিন বিরোধীরা ঝামেলা করবে। মুসলিম হিসেবে বিষয়টিকে স্বাভাবিক হিসেবে নিয়েছি। তবে বিশ্ববিদ্যালয়ের পদক্ষেপে হতাশ তিনি। বিশ্ববিদ্যালয় যে পদক্ষেপ নিল তা অপ্রত্যাশিত। খুব খারাপ উদাহরণ তৈরি হলো। মানবাধিকারের পক্ষে কথা বলার জন্য সাজা পেতে হলো তাকে। ইসলাম ফোবিয়া আরো উস্কে দেবে এই ঘটনা। এ ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে সাধারণ শিক্ষার্থীরাও। অবশ্যই তার বক্তব্য দেওয়া উচিত, কারণ সে ক্ষতিকর কিছু করছে না। সে যে ইস্যুতে সরব তা কেবল আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য নয়, পুরো বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ। এমন কারোই সমাবর্তনে বক্তা হওয়া উচিত। এই বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে গত বছর ৪৪তম প্রেসিডেন্ট বারাক ওবামা উপস্থিত হয়েছিলেন। তখনও নিরাপত্তা ইস্যু হয়নি। এটা আসলে তাকে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা। এটি সঠিক সিদ্ধান্ত হয়নি। গাজায় চলমান আগ্রাসন প্রভাব ফেলেছে মার্কিন সমাজ আর উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও। গাজার পক্ষ নেয়া নিয়ে বাক স্বাধীনতা ইস্যুতে বেড়েছে বিতর্ক। ডরথি তাসরিন, যমুনা নিউজ। ইসরায়েল সরকারের সাথে হওয়া একটি চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন গুগলের কর্মীরা। মঙ্গলবার নিউ ইয়র্কে প্রযুক্তি প্রতিষ্ঠানটির হেডকোয়ার্টার্সের সামনে ফিলিস্তিনপন্থী এই কর্মীরা অবস্থান নেন। প্রজেক্ট নিম্বাস নামের বিতর্কিত চুক্তি বাতিলের দাবি জানান তারা। এর আগে গুগলের ক্যালিফোর্নিয়া অফিসে নিজেদেরই এক কর্মীকে পুলিশের কাছে তুলে দেয় গুগল কর্তৃপক্ষ। অফিস কক্ষের ভেতরে ইসরায়েলের সাথে চুক্তির প্রতিবাদে শান্তিপূর্ণ অবস্থান নিয়েছিলেন তিনি। প্রজেক্ট নিম্বাস হচ্ছে গুগল এবং অ্যামাজনের সাথে ইসরায়েল সরকারের $120 কোটি বিতর্কিত একটি চুক্তি, যার মাধ্যমে ইসরায়েলি সামরিক বাহিনী এবং সরকারি বিভিন্ন দফতরকে ক্লাউড পরিষেবা সহ উন্নত প্রযুক্তি সরবরাহ করবে প্রতিষ্ঠান দুটি। ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার ডেনমার্কের 400 বছরের পুরনো ঐতিহাসিক ভবন। পুড়ে ছাই ড্যানিশ রাজধানীর সবচেয়ে বিখ্যাত এই স্থাপনার বিশাল অংশ। ব্যাপক ক্ষতিগ্রস্ত অভ্যন্তরীণ সাজসজ্জা, ধসে পড়েছে ছাদের একাংশ। মঙ্গলবার স্থানীয় সময় সকালের দিকে হয় আগুনের সূত্রপাত। কিছুক্ষণের মধ্যেই ছড়িয়ে পড়ে একাধিক ফ্লোরে। সন্ধ্যার পর আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও রাতভর দেখা গেছে কালো ধোঁয়া। তবে চিত্রকর্ম, আয়না, ঘড়ি, ঝাড়বাতি সহ কয়েকশো ঐতিহাসিক নিদর্শন রক্ষা করতে পেরেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত কিভাবে হলো জানাও যায়নি। চলছে তদন্ত। সাবেক স্টক এক্সচেঞ্জ ভবন হিসেবে পরিচিত ভবনটি নির্মিত হয় 1625 সালে। কোপেনহেগেনের কেন্দ্রে দেশটির পার্লামেন্টের খুব কাছে অবস্থান 17 দশকের স্থাপনাটির। এই ছিল প্রবাসী বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।